সুপ্রিয় দর্শক, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড নিবেদিত বিচ প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্ট পিএলসি আয়োজিত ব্যবসা বাণিজ্য বিষয়ক জিটিভির সাপ্তাহিক অনুষ্ঠান বিজনেস এ টু জেডে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ গিয়াসউদ্দিন। রেমিটেন্স খাতের বড় উৎস হচ্ছে পোশাক খাত। সেই পোশাক খাত নিয়ে আমাদের যথেষ্ট উদাসীনতা রয়েছে। অন্যদিকে মিডিয়া, টেলিভিশন বাংলাদেশের সব ধরনের তথ্য প্রচার থেকে ধরে মানুষের পাশে দাঁড়িয়ে থাকে। এই দুটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি যমুনা গ্রুপের পরিচালক কমার্শিয়াল জনাব ABM শামসুল হাসান এবং ইমার সেক্রেটারি জিটিভির বিপণন প্রধান জনাব ফেরদৌস নাঈম পরাগ। আমরা জনাব ফেরদৌস নাঈম পরাগ এবং জনাব ABM শামসুল হাসান আপনারা দুজনকে স্বাগত জানাচ্ছি জিটিভির স্টুডিওতে। আমি প্রথমে জনাব শামসুল হাসানের কাছে যেতে চাই। বিশেষ করে আপনার বর্তমান দেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে অনেক লোক বেকার হয়ে যাচ্ছে। এটার প্রতিকার কি আসলে? এটা নিয়ে আপনি যদি আপনার মতামত প্রকাশ করতেন। ধন্যবাদ আপনাকে একদম চমৎকার একটি প্রশ্ন করার জন্য। কারণ আপনারা জানেন যে গত 5ই আগস্টের পর, 5ই আগস্ট 2024-এর পরে বিভিন্ন কারণে, রাজনৈতিক এবং অর্থনৈতিক কারণে দেশের অনেক পোশাক শিল্প কারখানা প্রায় বন্ধ হয়ে গেছে, অনেকগুলোই। তার মধ্যে আমরা যদি পরিসংখ্যান দেখি যে সেখানে আপনার কলকারখানা অধিদপ্তর থেকে যেটা আমরা জেনেছি যে সেখানে প্রায় 400-র মতো কলকারখানা বন্ধ হয়ে গেছে। বিশেষ করে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং সাভার এই সমস্ত অঞ্চলেই বেশি পোশাক, আমাদের এই হাবে আপনার প্রচুর পরিমাণে শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে। তার মধ্যে প্রায় 400-র মতো কারখানা বন্ধ হয়ে গেছে। তবে পাশাপাশি এই বন্ধ হওয়ার পর প্রেক্ষিতে যেটা আমরা দেখতে পেলাম যে অনেক শ্রমিক কর্মচারী বেকার হয়ে গেছে। তো তারা প্রাথমিকভাবে বিভিন্ন কাজে তারা জড়িত হয়েছে। তো ওই সমস্ত কারণগুলো যদি আমরা দেখতে যাই যে অনেকেই তার ব্যবসার, দ্যাট ইজ চাকরি থেকে বের হয়ে ব্যবসা ক্ষেত্রে তারা ঢোকার একটা চিন্তা ভাবনা করেছে। আবার অনেকেই আপনার নেশাগ্রস্ত হয়ে গেছে, কেউ কেউ আপনার জবলেস হয়ে যাওয়ার কারণে কেউ নেশাগ্রস্ত হয়ে গেছে। তো এই যে একটা বিশাল একটা সমস্যার সৃষ্টি হলো, এখান থেকে উত্তরণের জন্য আমরা সরকারি বিভিন্ন সংগঠনের সাথে যোগাযোগ করলাম। তা আমরা দেখলাম যে সরকার 400 প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি 362টা নতুন প্রতিষ্ঠান আবার কিন্তু হয়েছে। আপনারা হয়তো জেনে থাকবেন যে বিজিএমইর পরিসংখ্যান অনুযায়ী সেখানে বিজিএমইর সভাপতি বাবু ভাই উনি বলেছেন যে ওনাদের 258টি শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে। কিন্তু প্রক্ষান্তরে এই গত 5ই আগস্টের পর আজকে পর্যন্ত ওনাদের 152 জন লাইসেন্স গ্রহণ করেছে। তার মানে কি যে পরিমাণ আপনার কারখানা বন্ধ হয়ে গিয়েছিল তার পাশাপাশি কিন্তু অনেকগুলো কারখানা আবার চালু হয়ে গেছে। তো এতে একটা শ্রমিকের একটা বিশাল অংশ সেটা কমে একটু কাছাকাছি অংশ যারা আসলে এই মুহূর্তে জবলেস হয়ে গেছে। তো তাদের জন্য যেই বিষয়গুলো সরকারের চিন্তা ভাবনা করা উচিত ছিল, আসলে দেশে যে এই ধরনের একটা পরিবেশের সৃষ্টি হবে এটা আসলে সরকারও জানতো না, কেউই জানতো না। তবে এই পরিবেশের পরেও এই বর্তমান এই প্রেক্ষাপটে অর্থনৈতিক এই দৈন্যদশার মধ্যেও যে নতুন নতুন কলকারখানাগুলো হয়েছে সেখানে মোটামুটি অনেক শ্রমিক কর্মসংস্থান হয়েছে। তার পাশাপাশি কিছু কিছু শ্রমিক কর্মচারী আছে যারা আসলে এদেরকে কি বলে, এখান থেকে আমরা যদি পরিত্রাণ পাওয়ার চেষ্টা করি আমরা আনতেও পারবো না। কারণ তারা আসলে গত 6-7 মাসে প্রায় অনেকেই বিভিন্ন মাদক ব্যবসা, মাদক আসক্তি, ছিনতাইকারী, চোরা কারবারি, এবং আপনি দেখেছেন যে গাজীপুর এলাকায় প্রতিদিনই কম বেশি আপনার 2-1টা মার্ডার হচ্ছে, ছিনতাই হচ্ছে, চুরি হচ্ছে। তো যে এলাকাতে এই শিল্প কারখানাসমূহের কর্মচারীগুলো বেকার হয়ে গেছে সেখানে কিন্তু এই ধরনের অসামাজিক কর্মকাণ্ডগুলো গড়ে উঠেছে। গাজীপুর অঞ্চলে মাদকের যে ব্যাপক বিস্তার এটা গাজীপুরের প্রশাসনও স্বীকার করবে। তার পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যে এই শ্রমিকের একটা অংশ যেটা আসলে আমাদের সামাজিকভাবে আমাদের একটা অংশ যদিও বলে যে তারা আমাদের খুব উপকার করছে, যে অটোরিকশা। আসলে অটোরিকশার যন্ত্রণায় আপনি দেখবেন যে রাস্তাঘাটে চলা একটা মুশকিল হয়ে গেছে। তাদের কর্মসংস্থান হলেও নগর জীবনে নাগরিকদের যে একটা বিশাল বিড়ম্বনার সৃষ্টি হয়েছে, আপনি নিজেই যদি রাস্তায় বের হন, আপনি যদি গাড়ি চালান, আপনি দেখবেন যে কি সমস্যাগুলো হচ্ছে। ওরা তো আসলে কিছুই জানে না। ওদেরকে যদি ন্যূনতম একটা প্রশিক্ষণ দেওয়া হতো যে ওদেরকে 15 দিনের কিভাবে একটা অটোরিকশা চালাইতে হয়,
বা সিগন্যালটা কি হয়, বা কিভাবে চললে ডান দিকে, যেমন আপনি গাড়ি চালাবেন, আপনি ডানে যাবেন, আপনি ইন্ডিকেটার দিবেন, ও কিন্তু কিছু তাকাবে না, ও মানে সাই করে আপনার সামনে চলে আসবে। এই যে সমস্যাগুলা, এগুলা কিন্তু আসলে মানে উপকারের চেয়ে অপকারী বেশি হচ্ছে, ওরাও মারা যাচ্ছে, অনেক দুর্ঘটনা কিন্তু এই কারণেও ঘটতেছে। এই জন্য সরকারেরও উচিত, তার পাশাপাশি জনগণেরও উচিত নতুন নতুন কলকারখানাগুলো করা এবং ওদেরকে সেখানে প্রোভাইড করা। তবে একটা বিষয় আমরা দেখছি, এই সমস্ত বিষয়গুলোর দিকে যে শ্রমিক সংগঠনগুলো আছে, এদের দায়ও কিন্তু কম না। প্রতিষ্ঠান বন্ধ হওয়ার কারণে, ফ্যাক্টরিগুলো বন্ধ হওয়ার কারণে বেকারত্ব বেড়েছে, বেকারত্বের কারণে সামাজিক অবক্ষয় বেড়েছে। আমরা শুনবো আপনার কাছ থেকে আরও। আমি একটু যেন ফেরদৌস নাইমের কাছে যেতে চাই, উনি মিডিয়া ব্যক্তিত্ব। টেলিভিশন মিডিয়ার বর্তমান সার্বিক পরিস্থিতি কি, এই বিষয়ে যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে বলতেন। টেলিভিশন মিডিয়ার সার্বিক অবস্থা বলতে আসলে টেলিভিশন মিডিয়া তো আসলে জনগণের পক্ষে কথা বলার একটা মাস মিডিয়া আর কি। সো আমরা যে কোনো কিছু জানতে হলে বা সরকারের কোনো কিছু একটা প্রয়োজন হলে সর্বপ্রথম যেটা আসলে মাথায় আসে সেটা হচ্ছে টেলিভিশন মিডিয়ার মাধ্যমে জনগণের কাছে পৌঁছানো। সো টেলিভিশন মিডিয়াতে এখন দেখা যাচ্ছে যে আসলে দিন দিন আমাদের দেশে বাড়ছেই। বর্তমানে প্রায় 36টা টেলিভিশনের মতো চ্যানেল আমাদের দেশে অন এয়ারে আছে। ফিউচারে হয়তো আরও কিছু আসবে। সো মানে মত প্রকাশের যে স্বাধীনতা, সেটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশের বর্তমান পরিস্থিতির তুলনায় মানে তারা অনায়াসেই আসলে এটা এক্সপ্লোর করতে পারছে। আর টেলিভিশন যত বেশি হচ্ছে, আমার মনে হয় যে মানুষের মত প্রকাশের অত প্ল্যাটফর্ম বাড়ছে। আর ব্যবসায়িক দিক দিয়ে যদি বলেন, আসলে ব্যবসায়িক দিক দিয়ে চিন্তা করলে আসলে এটা আসলে সংকুচিত হচ্ছে। কারণ যত বেশি মিডিয়া বাড়বে তত বেশি ব্যবসায়িকভাবে বাজেটগুলো আসলে সংকুচিত হবে। ওভারঅল ধরেন আমাদের ইয়ারলি আমাদের ইয়েতে 1200 কোটি টাকার মতো একটা মার্কেট আমাদের টেলিভিশন ইন্ডাস্ট্রিতে আছে। তো সেইখানের একটা মেজর পোর্শনই কিন্তু চলে যায় আবার আমাদের দেশে খেলার একটা দারুণ প্রবণতা আছে। সো খেলা যখন দেখায় সেখানে একটা মেজর পোর্শনের বাজেট চলে যায়, কারণ জানো যে সেখানে একটা অনেক বড় বাজেট দিয়ে আসলে খেলাগুলো পরিচালনা করতে হয়। তারপর আসলে এই 36টা যে অংশটা থাকে সেটা কিন্তু সেই 36টা চ্যানেলের ভিতরে ডিস্ট্রিবিউট হচ্ছে। সো যত চ্যানেল বাড়ছে তত আসলে বাজেটগুলো সংকুচিত হচ্ছে। তার ভিতরেও আসলে সবাই মিলে চেষ্টা করা হচ্ছে যাতে চ্যানেলগুলো ভালোভাবে পারফর্ম করতে পারে, তাদের কোয়ালিটিটা ধরে রাখতে পারে। পাশাপাশি গভর্নমেন্টও আসলে কিছু ইনিশিয়েটিভ নিয়েছে। এখন যে আমাদের গভর্নমেন্ট আছে তারাও নতুন নতুন কিছু ইনিশিয়েটিভ নিচ্ছে। তো সব কিছু মিলে আসলে টেলিভিশন বাড়লে যেমন আসলে পরিধি বাড়ে, কর্মসংস্থান বাড়ে, মানুষের স্বাধীনতা বাড়ে মত প্রকাশের, সেই সাথে আমার মনে হয় ব্যবসায়িক মহল থেকে শুরু করে সবার এইটাতে যাতে বাজেটটাও কিভাবে আসলে বাড়ানো যায় সেদিকটাও চিন্তা করে আসলে আমাদের কাজগুলো করা উচিত। ইন্টারাপ্ট করি, সোশ্যাল প্ল্যাটফর্মের কারণে লাইক ফেসবুক, ইউটিউব, এগুলোর কারণে কি টেলিভিশন মিডিয়ার কোনো ধরনের ক্ষতি হয়েছে আপনি মনে করেন? অথবা আমরা যে দেখি এখন কিছু ব্যাড ইম্প্যাক্টও দেখে থাকি, লাইক কিছু পত্রিকা আছে, অনলাইন পত্রিকা আছে যেগুলোর কোনো অ্যাপ্রুভাল নাই, তারা কিন্তু অহরহ সংবাদ প্রচার করতেছে, বলতেছে, আবার জনগণ এগুলো দেখতেছেও। এগুলোর প্রতিকার কি? এগুলো নিয়ে আসলে সরকারের একটু ভালোভাবে কাজ করা প্রয়োজন আছে বলে মনে করেন কিনা যদি মানে টেলিভিশন মিডিয়া তো আসলে টেলিভিশন মিডিয়ায় এখন অনলাইন অনেক প্ল্যাটফর্ম হয়েছে। হ্যাঁ, এটা যেটা হয়েছে অনলাইন প্ল্যাটফর্ম হওয়াতে টেলিভিশনের সাথে আসলে অনলাইনের প্ল্যাটফর্মের প্রতিযোগিতাটা বেড়েছে। আবার প্রত্যেকটা টেলিভিশন চ্যানেলে দেখবেন যে অনলাইন প্ল্যাটফর্ম তারা নিজেরা গ্রো আপ করছে। কারণ আপনি যেই আসলে বিভ্রান্তমূলক যে তথ্যগুলো আসতেছে বা অনেক সময় দেখা যায় অনেক ধরনের ভাইরাল করার জন্য বিভিন্ন ধরনের নানা প্রোপাগান্ডা চালানো হচ্ছে, এবং সেটা দিয়ে দেখা যায় যে দেশের ভিতরে অনেক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। সো গভর্নমেন্ট থেকে আসলে এটা মনিটরিং একটা সেল আছে। আর প্রত্যেকটা টেলিভিশনে আসলে চিন্তা করে যে নিজেদের প্ল্যাটফর্মটাকে যাতে সত্য সুন্দরভাবে প্রেজেন্ট করা যায়। আসলে অনলাইনে তো যে কেউ আসলে যার মতো করে মতটা প্রকাশ করে দিতে পারে। তবে হ্যাঁ, টেলিভিশন এবং অনলাইনের ক্ষেত্রে যেটা হয়, অনলাইন আসার পর আসলে বাজেট তো কিছু কুইজ করেছে, আসলে এখান থেকেই আসলে বাজেটটা অনলাইনের দিকে যায়। বাট টেলিভিশন চ্যানেলগুলোও কিন্তু পাশাপাশি আমি বলবো যে তাদেরও নিজেদের বিজনেসের একটা আলাদা উইংস খুঁজে পেয়েছে যে হ্যাঁ,
এইখান থেকে তাদের যে আরেকটা প্ল্যাটফর্ম হয়েছে, অনলাইন প্ল্যাটফর্ম, সেইখানেও কিন্তু কর্মসংস্থান হচ্ছে, নিজেরা বিজনেস করতে পারছে, ভাইয়াদের মতো বড় বড় গ্রুপ অফ কোম্পানি আমাদেরকে বাজেট দিচ্ছে। সো সব মিলে আসলে ওভারঅল আমি বলবো যে দুইটা একটা আমরা উইন উইন সিচুয়েশনে আছে আর কি। সো মানে আসলে ইয়োলো তো ইয়োলো জার্নালিজমের তো কোনো আসলে সংজ্ঞা নেই। সো আমাদের আসলে সবারই উচিত যে সত্য নির্ভীক সংবাদটা কনফার্ম করে আসলে সেটা অনলাইনে দেওয়া বা টেলিভিশন স্ক্রিনে দেওয়া, সেটা আসলে আমার মনে হয় প্রত্যেকটা চ্যানেলই নিজের থেকে সেই দায়িত্বটা নিয়েই কাজ পালন করার চেষ্টা করে। নির্ভীক সংবাদ যদি আপনার প্রচার করা না হয় তাহলে কিন্তু জনগণ বিভ্রান্ত হতে পারে। আমরা চাই না এমন কোনো সংবাদ প্রচার হোক যেটার কারণে জনগণ বিভ্রান্ত হোক। ABM হাসান সাহেব, আপনার সাথে আমরা যে বিষয় নিয়ে আলাপ করতেছিলাম গার্মেন্টস খাত নিয়ে, আমরা দেখছি যে গার্মেন্টস খাতের অনেকগুলো অর্ডার বন্ধ হয়ে যাচ্ছে। ইভেন আপনার বায়ার যারা আছে, বায়ারগুলো বিভিন্ন দিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে। এখান থেকে মানে পরিত্রাণের উপায়টা কি আপনি যদি বলতেন? ধন্যবাদ আপনাকে। আসলে অতি মানে একদম বাস্তব এবং এটা সত্যি কথা যে আমাদের এই বিগত এই 1 বছরে যেটা হয়েছে, যে সমস্ত কারণে কলকারখানাগুলো অর্থাৎ রাজনৈতিক কারণে এবং কলকারখানাগুলো এবং ব্যাংকের বিভিন্ন সমস্যার কারণে অনেক কলকারখানা বন্ধ হয়ে গেছে। তো সেই কারণে আমাদের যেই অর্ডারগুলো ছিল, সেই অর্ডারগুলো আমাদের যেই কম্পিটিটরস যারা ছিলেন সেই সমস্ত দেশে চলে যাচ্ছে। যেমন ভারতে যাচ্ছে, আপনার ভিয়েতনামে যাচ্ছে, চায়নাতে যাচ্ছে। এই বিষয়টা আসলে আমরা সবসময় কিন্তু এক ধরনের মার্কেটে আমরা সবসময় যাই। আপনারা তো জেনে থাকবেন যে ইউএসএর মার্কেটে ওদের যেই ট্যারিফটা, যেটা নিয়ে হয়তো অনেক আলোচনা আপনারা শুনেছেন, তো সেই ট্যারিফে দেখা যাচ্ছে যে আমরা, দ্যাট ইজ বাংলাদেশ, চীন এবং ভিয়েতনাম, আমাদের ট্যারিফ কিন্তু একই। তো সেই ক্ষেত্রে আমাদের অর্ডার কিন্তু বাইরে চলে যাচ্ছে, কারণ আমাদের অর্ডার ইন্ডিয়া চলে যাচ্ছে। সেই কারণগুলো হচ্ছে যে বেশিরভাগ আপনার বাইং অফিসগুলোর কর্মকর্তারা কিন্তু ইন্ডিয়ান, এটা আপনি জেনে থাকবেন। এটা মানে আন্তর্জাতিকভাবেও এবং বাংলাদেশেও অনেক বাইং হাউসের মানে কর্মকর্তা কিন্তু আমাদের দেশের বাইরে, শ্রীলঙ্কান অথবা ইন্ডিয়ান। প্রতি বছর যেমন আমাদের ক্যালেন্ডারে কয়দিন ছুটি থাকবে, কয়দিন কি হবে না হবে, সরকার সবার একটা ক্যালেন্ডার থাকে। তো ইপিবিরও কিন্তু একটা ক্যালেন্ডার আছে, যেই ক্যালেন্ডারটাতে ওরা আপনার কোন দেশে কবে কয়টা ফেয়ার করবে সেটা কিন্তু বলা থাকে। যে ইন্ডিয়ান বা ভিয়েতনামি বায়াররা কিন্তু ভিয়েতনামি ম্যানুফ্যাকচারাররা, শিল্প প্রতিষ্ঠানের মালিকরা সরাসরি গিয়ে আপনার ওই বাইং অফিসের হেডকোয়ার্টারে গিয়ে বসে থাকে, ভাই আমাকে অর্ডার দাও, আমাকে অর্ডার দাও। সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশে কিন্তু যাচ্ছে না। আর ইপিবি কি করে, ইপিবির যেই ক্যালেন্ডারটা, সেই ক্যালেন্ডার দেখেন আপনি, সে আমেরিকার ফেয়ার তার প্রতি বছর থাকবে, বা বিভিন্ন যে দেশগুলো আমি বললাম এখানে তার প্রতি বছরই তার ফেয়ার থাকবে। সে যদি এই ফেয়ারগুলোকে চেঞ্জ করে আপনার নন ট্রেডিশনাল মার্কেট, যেটা ট্রেডিশনাল মার্কেটে তো সবসময় এক্সপোর্ট হচ্ছে, তারা বাইরে আসতেছে, কিছু কিছু ছুটে যাচ্ছে। কিন্তু নন ট্রেডিশনাল মার্কেট, যেটা আমি বোঝাচ্ছি নর্থ আমেরিকান মার্কেট, যেটাকে আমি বোঝাচ্ছি মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কেট, এই মার্কেটগুলোকে আমাদেরকে এখন ক্যাচ করতে হবে। তো সেই ক্যাচ করতে হলে কী করতে হবে? আমাদের সরকারি উদ্যোগে ইপিবির উচিত ওই সমস্ত দেশে ফেয়ার করা, আমাদের শিল্প প্রতিষ্ঠানগুলোকে সেইখানে নিয়ে যাওয়া। এই কাজগুলো কিন্তু তাদেরকে করতে হবে, কারণ আমরা কিন্তু ব্যক্তিগত উদ্যোগে প্রত্যেকটা শিল্প প্রতিষ্ঠান, প্রত্যেকটা মালিকই কিন্তু আপনার দৌড়াচ্ছে অর্ডারের পিছনে যাচ্ছে, কিন্তু সরকারি পৃষ্ঠপোষকতা বা সরকারি সাহায্য যেটা দরকার, কারণ ইপিবিকে সবার আগে তার ক্যালেন্ডার পরিবর্তন করতে হবে। এটা যদি ইপিবি না করে, সে যদি নতুন নতুন মার্কেট না খোঁজে, তাহলে কিন্তু আমরা ভালো ব্যবসা করতে পারবো না। দিনের শেষে আসলে এটা তো একটা অন্তর্বর্তীকালীন সরকার, অনেক বাইরেরা সাহস পেছে না, অর্ডারটা করি কি জানি কোন দিন কোন গ্যাঞ্জাম লেগে যায়। এই যে বিষয়গুলো আমরা কিন্তু সরকারিভাবে এই মানে আমাদের সরকার এগুলো কিন্তু মোকাবেলা এখনো করার মতো বোধহয় সেই সুযোগ আসে নাই, হয়তো কোনো কিছুই হবে না। ভয়েই অনেক কিন্তু বায়াররা এখানে আসতে ভয় পাচ্ছে যে আমি অর্ডারটা দিয়ে ফেসে যাই কিনা। হইতেই পারে একদিনের জন্য দেখেন আপনার বন্ধ হয়ে গেল রাস্তাঘাট, একদিনের জন্য লকডাউন হয়ে একটা ঝামেলা হয়ে গেল। এক মুহূর্ত মানে কি, এক মুহূর্ত এক্সপোর্টের ক্ষেত্রে 1 বছর। কারণ আপনি এক মুহূর্ত, একদিনের জন্য আপনি 1 ঘন্টার জন্য একটা ভেসেল ফিল করলেন, 1 ঘন্টার জন্য আপনি শিপমেন্ট দিতে পারলেন না, আপনার টাইমলি অ্যাক্সেসরিজ আসলো না, বিভিন্ন কারণে, কাস্টমসের কারণে হতে পারে, আপনার ট্রান্সপোর্টের কারণে হতে পারে, আপনার যে কোনো একটা ঝামেলার কারণে হতে পারে। তো এই কারণে বায়াররাও আপনার স্বাচ্ছন্দ্য বোধ করছে না। নতুন পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে তখন হয়তো সবাই ভরসা পাবেন যে না ঠিক আছে, আমরা নতুন নতুন বিনিয়োগ করি, আমাদের এই দেশে তাহলে কি হবে, আগের মতো সে অর্ডার আসবে, হয়তো তার চেয়ে বেশি আসবে, তবে এক্সপ্লোর করতে হবে নন ট্রেডিশনাল মার্কেট।
সেখানে মধ্যপ্রাচ্যের মার্কেটগুলো এবং আপনার নর্থ আমেরিকার মার্কেটগুলো, এগুলোতে যদি আমরা এক্সপ্লোর না করি, আমাদের সরকারিভাবে যদি এগুলোতে আমরা না যাই, তাইলে আমাদের বিডার আশিক সাহেবও কিছু করতে পারবেন না, আর আমরা যত কোটি টাকা ইনভেস্ট করি না কেন আমাদের এগুলো রসাতলে যাবে। আমরা চাই সরকার বিনিয়োগের পরিবেশটা সৃষ্টি করুক, বর্তমান যারা আছেন তারাও করবেন এবং পাশাপাশি আগামীতে যারা আসবেন তারাও যাতে বিনিয়োগের সুষ্ঠু পরিবেশটি তারা যাতে সৃষ্টি করে, সেটা আমরা অবশ্যই আশা করি। আমি জনাব ফেরদৌস নাঈমের কাছে একটু জানতে চাইবো, সেটা হচ্ছে আপনার টেলিভিশন মিডিয়া নিয়ে সরকারের কোনো উদ্যোগ আছে কিনা, বা এটার উন্নয়নের জন্য কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করেন আপনি? টেলিভিশন নিয়ে আসলে অন্তর্বর্তী সরকারের কথা বলছেন। অন্তর্বর্তী সরকার আসার পর টেলিভিশন নিয়ে আসলে আমাদের ওনার্সদের একটা অ্যাসোসিয়েশন আছে, এটাকে আমরা অ্যাডকো বলে আর কি, টেলিভিশন ওনার অ্যাসোসিয়েশন, প্লাস আমাদের নিজেদের একটা অ্যাসোসিয়েশন আছে, ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন। সো আমরা যৌথভাবে আসলে চেষ্টা করেছি এবং তাদেরকে বোঝানোর জন্য ট্রাই করছি, এখনও করে যাচ্ছে, যে টেলিভিশন উন্নয়নের জন্য আসলে টেলিভিশন চ্যানেলগুলোর এখন যে অবস্থা, মানে বাইরের দেশগুলোতে বা পার্শ্ববর্তী দেশগুলোতে দেখবেন তারা পে চ্যানেল করে। টেলিভিশন চ্যানেল দেখতে হলে যে আপনার একটা পেমেন্ট দিতে হয়, সেইখান থেকে একটা অংশ টেলিভিশন চ্যানেল করে পাবে। সো আমাদের দেশের মানে স্ট্যাটিস্টিক বলে প্রায় 8 কোটি আসলে টেলিভিশন সেটের আছে। যে ক্যাবেল অপারেটর আছে বা ডিজিটালাইজড, এখন অনেক ম্যাক্সিমাম জায়গাতে ডিজিটালাইজড ক্যাবেল অপারেটর হয়ে গেছে, সেইখান থেকে যদি পে চ্যানেল করে প্রত্যেকটা চ্যানেল আসলে 1 টাকা করেও যদি আসলে ইয়েতে হয়, তাহলে কিন্তু আসলে এই ইন্ডাস্ট্রিটার অবস্থা এরকম থাকে না। সো আমরা আসলে সেটার জন্যই চেষ্টা করে যাচ্ছি এবং বারংবার তথ্য অধিদপ্তরের কাছেও বলা হয়েছে, মন্ত্রণালয়কে জানানো হয়েছে এবং আমাদের ওনারাও চেষ্টা করছেন যাতে আসলে এই দাবিটা বাস্তবায়ন করা যায়। তাহলে আসলে এই যে টেলিভিশন সেক্টরটার যে মাঝে মাঝে বলে যে নাজুক অবস্থা, একটু বেতনের সমস্যা হচ্ছে, মানে তাদের রোল ওভার করতে কষ্ট হচ্ছে, আমার মনে হয় এটা অনেকাংশেই কমে যাবে। আর এখন যেহেতু আসলে বাংলাদেশ স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আছে, প্রত্যেকটা টেলিভিশন চ্যানেল সেইখান থেকে অন এয়ার হচ্ছে। সো বাংলাদেশ কিন্তু সেইখান থেকেও রেভিনিউর ক্ষেত্রে একটা ভালো পাচ্ছে। আগে সেটা আমরা বাইরে পাঠাতাম, সিঙ্গাপুর পাঠাতাম, বাট এটা এখন ঘরের টাকা ঘরেই থাকতে নিজেরাই করছে। তো সব মিলে আসলে ইন্ডাস্ট্রিটার যে অবস্থা, আমার মনে হয় মন্ত্রণালয় থেকে যদি পে চ্যানেলের উদ্যোগটা আসলে করে দেয়, আমার মনে হয় টোটাল টেলিভিশন চ্যানেলটাই আসলে সাস্টেন করে যাবে এবং যারা আসলে এটার সাথে সংযুক্ত যাই কর্মচারী আছেন বা আমরা যারা কাজ করি, আসলে আমাদের জন্য আসলে বেটারমেন্টে খুবই কাজ করবে। আমরা চাই যে আপনি যে আশাটি করছেন পে চ্যানেলের ব্যবস্থা করা, সেটা গভর্নমেন্ট করুক। একই সাথে আপনার সাথে একটু জানতে চাইবো, সেটা হচ্ছে যে বর্তমান বাংলাদেশে যতগুলো টেলিভিশন চ্যানেল আছে, তো আপনি যেটা বলছিলেন যে অনেক সময় বেতন দিতে সমস্যা হচ্ছে, এটা কি টেলিভিশন চ্যানেল বেশি হওয়ার কারণে, মানে এটা কি কস্ট ইফেক্টিভ হচ্ছে না বা জাস্টিফাইড হচ্ছে না আপনি মনে করেন? আসলে টেলিভিশন চ্যানেল তো একটা বেশি কোয়ান্টিটি সেটা আছে, আমাদের টেলিভিশন চ্যানেলের ক্ষেত্রে একটা কোয়ান্টিটি তো অবশ্যই ম্যাটার করে। আসলে যে ভাইয়েরা বললেন আসলে বিজনেস কিন্তু সেইভাবে বাড়ছে না। আপনার যত বিজনেস বাড়বে সেই ক্ষেত্রে টেলিভিশন চ্যানেলের বাজেট আসবে, তার প্রচারণার জন্য বাজেটটা দিবে, সেটা আমাদের ক্ষেত্রে আসবে। আমরা দিন দিন দেখছি যে সেই জিনিসটা আরও স্কুইজ হয়ে আসছে, কারণ তারা যদি আসলে বিজনেসটা প্রপারলি না করতে পারে, বিজনেসের একটা অংশ কিন্তু আসলে প্রমোশনের জন্য খরচ করে। সো বিজনেস যত প্রপার হবে, আমাদের দেশের আর্থিক সচ্ছলতা যত বাড়বে, আমার টেলিভিশন ইন্ডাস্ট্রির সেই বাজেটটাও বাড়বে এবং এটা গ্রোয়িং হবে। সো সার্বিক অবস্থা মিলে যদি দেশের অবস্থা আসলে যতটা স্টেবল হবে, আমার মনে হয় বিজনেসের ওভারঅল সেক্টর, নট অনলি আসলে টেলিভিশন সেক্টর, প্রত্যেকটা সেক্টরে আসলে সেই স্ট্যাবিলিটিটা দরকার। এখন মনে হয় আমাদের খুব শর্ট টাইমের ভিতরে আসলে সেই স্ট্যাবিলিটিটা দরকার, না হলে আসলে মানে ওভারঅল আমাদের দেশের অর্থনীতিটা আসলে একটা মানে ভালনারেবল পজিশনে আসলে চলে যাচ্ছে। আপনি তো ইমার্জ সেক্রেটারি, আমরা যতটুকু জানি, তো ইমার্জ সেক্রেটারি হিসাবে আপনি কি উদ্যোগ গ্রহণ করবেন, আপনি আমরা দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন। আমরা আসলে আমাদের যে মার্কেটিং সেক্টরটা আছে সেইখান থেকেই আমরা আসলে অ্যাডকোর সাথে কথা বলেছি এবং মানে আমরা আসলে টেলিভিশনের মানে বর্তমানে একটা হলো যে আসলে আর্নিং সোর্স একটাই, বিজ্ঞাপন। বিজ্ঞাপন থেকে আসবে, সেই টেলিভিশন নিয়ে খরচটা নিয়ে আসলে টেলিভিশন চলে, আর কিন্তু সব শুধু টেলিভিশনের খরচই হচ্ছে। তো সেটার আর্নিংয়ের জন্য যদি ওভারঅল সেক্টর থেকে বাড়াতে হয়, আমাদের পে চ্যানেল করা ছাড়া কোনো উপায় নেই। সো আপনারাও মানে ব্যবসায়িকদেরও আমরা পাশে চাই, আপনাদের মতো বড় বড় গ্রুপ যদি আমাদের পাশে থাকে, তাদের নিজেদেরও একটা টেলিভিশন চ্যানেল আছে। সো সব মিলে ওইটা যদি আমরা করতে পারি, টোটাল ইন্ডাস্ট্রিটাই আসলে আমার মনে হয় ভালো দিকে যাবে।
জনাব এবিএম হাসান, আপনার সাথে আপনি যে বিষয়গুলো নিয়ে আলাপ করতেছিলেন এটার সাথে আমি একটু অ্যাড করতে চাই যে বিশেষ করে গার্মেন্টস খাত এবং এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড যে ইস্যু নিয়ে আপনি কথা বলছিলেন, অ্যাক্সেসরিজ আপনার আমদানি রপ্তানির ক্ষেত্রে কাস্টমসের কিছু জটিলতার কথা আমরা প্রায় সময় শুনে থাকি, আপনি যদি সংক্ষেপে একটু বলতেন। আসলে অ্যাক্সেসরিজের আপনি যেহেতু বায়ারদের নতুন নতুন চাহিদা, এই নতুন নতুন চাহিদার ফলে যেটা হয় সেটা হয় কি, যেমন আমি এই ব্লেজারটা বায়ার আমাকে অর্ডার করলো, উনি বললো যে ব্লেজার এখানে তুমি আমাকে একটা রুমাল আমরা দিয়ে রাখি না, হ্যাঁ, যে তুমি এটা দিয়ে দিও, এটা দিতে হবে তোমাকে ওই ফেব্রিক্সের, এটা কিন্তু আবার তুমি কিনতে পারবে না, এটা আমি চায়না থেকে অথবা ভিয়েতনাম থেকে অথবা হংকং থেকে এটা আমি সাপ্লাই করব ফ্রি অফ কস্ট, তুমি শুধু রিলিজ করবা। আবার কখনো কখনো যদি কোয়ান্টিটি বেশি হয়ে যায় সেটা আমরা এলসি করে অথবা টিটি করে আমরা এটা বাংলাদেশে আমদানি করি। এখন কাস্টমস কি বলে যে ভাই আমার তো এই শিডিউলে তো এটা নাই, যে তোমার এই এইচএস কোড, যে এইচএস কোডে এটা আমদানি করতে হবে, তোমার এই বাটনের এই নাম্বার এই মার্কা এইচএস কোড তো আমার কাছে আমার বইয়ে নাই, আমার শিডিউলে নাই। তখন কি হবে? সেই কারণে আপনার বিজিএমই ওনারা চেষ্টা করে কি করলো, যে যদি এরকম কিছু ঘটে যায় তাহলে আমরা একটা আবেদন দিব কাস্টমসের কাছে, কাস্টমস এটা কমিশনার সাহেব নিজেই, আমরা একটা 300 টাকার স্ট্যাম্পে একটা আন্ডারটেকিং দেব যে আমরা এটা এতদিনের মধ্যে এটা এক্সপোর্ট করবো ইত্যাদি ইত্যাদি, এরকম করে দিলে তখন তারা আমাকে এটা অনুমোদন দিয়ে দিবে। কিন্তু এটা করতে গিয়ে যেটা ঘটে, আমি তো ভাই কমিশনার পর্যন্ত যাওয়ার আগেই আমার যখন ওই জিনিসটা আসে, এই তখনই করে কি, এই নিচের লেভেলে ফিল্ড লেভেলের অফিসার ওনারা বলে কি যে না এটার তো এই এইচএস কোড এই হয়েছে এটা না, এটা করা যাবে না ইত্যাদি ইত্যাদি। আসলে ও জানে না যে এটা যে কত একটা গুরুত্বপূর্ণ এবং কত তাড়াতাড়ি আমার এটা করা উচিত, এই মালটা রিলিজ করে আমাকে লাইনে দেওয়া উচিত। এটা আমি কাস্টমসের কমিশনার মহোদয়, ওই অফিসার মহোদয়রা এবং এনবিআর মেম্বার চেয়ারম্যান মহোদয় পর্যন্ত আবেদন করব যেন এই ধরনের জটিলতা যেন না হয়। আমাদের অন্তত পক্ষে রপ্তানির খাতে যেই সমস্ত অ্যাক্সেসরিজগুলো অত্যাবশ্যকীয় সেগুলো যদি আপনার এইচএস কোডে নাও থাকে, ইমার্জেন্সি বেসিসে আন্ডারটেকেনের মাধ্যমে সেগুলো যেন রিলিজ করার ব্যবস্থা থাকে, এটা যেন হয়। এই আবেদনটা আমার সরাসরি এনবিআর এর প্রতি থাকবে। আমরা চাই কাস্টম কর্তৃপক্ষ এই সমস্যার সমাধান করুক, এবং সমস্যার সমাধান হলে আমাদের দেশ থেকে যে রপ্তানি হবে সেটার কারণে আমরা রেমিটেন্স পাবো এবং সরকারও উপকৃত হবে। জনাব এবিএম শামসুল হাসান এবং জনাব ফেরদৌস নাঈম পরাগ, আপনারা দুজনকে ধন্যবাদ বিজনেস শোতে সময় দেওয়ার জন্য। জিটিভিকেও ধন্যবাদ আমাদেরকে এই ধরনের একটা চমৎকার বিষয় নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে ডাকার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, ট্রাস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড নিবেদিত বিচ প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্ট পিএলসি আয়োজিত ব্যবসা বাণিজ্য বিষয়ক জিটিভির সাপ্তাহিক অনুষ্ঠান আজ এই পর্যন্ত। আগামীতে আবারও দেখা হবে। এই পর্যন্ত আমাদের সাথে থাকুন, জিটিভির সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ।